দর্শক, বার্তা সংস্থা রয়টার্স 14.5 মাস শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার 14.5 মাস পরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। আজকে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করলো রয়টার্স, তখন সেটা নিয়ে যে চাঞ্চল্যের সৃষ্টি হবে এটা খুব স্বাভাবিক। সেই চাঞ্চল্য এবং উত্তেজনা সরকারের মধ্যেও কাজ করছে এবং সরকারের তরফ থেকে সরকারের প্রেস সেক্রেটারি যে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে এই ব্যাপারটা সরকারকে একটা বড় ধরনের নাড়া দিয়েছে। কারণ গণমাধ্যম যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করবে, সেটা হোক আন্তর্জাতিক গণমাধ্যম, তখন সেটা সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতির জন্ম দেবে। এটা খুবই স্বাভাবিক। ব্যাপারটা এরকম হতেই পারে যে শেখ হাসিনা আবার বোধহয় প্রাসঙ্গিক হয়ে উঠছেন এবং শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করা হচ্ছে যে কোনোভাবেই মেকানিজমের মাধ্যমে, এবং শেখ হাসিনা যদি প্রাসঙ্গিক হয়ে পড়ে সেটা বর্তমান সরকারের জন্য বিপজ্জনক হতে পারে এবং দেশের একটা বড় অংশের জন্য বিপজ্জনক হতে পারে। ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যে কথা বললেন, যে মন্তব্য করলেন, সেটাকে আবার অনেকে বলছেন যে আন্তর্জাতিক গণমাধ্যমকে এক ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করলেন। তিনি নিজেও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, এএফপির সঙ্গে দীর্ঘ সময় তিনি কাজ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা এই বর্ষিয়ান সাংবাদিক, যার মূল পরিচয় সাংবাদিক, এখন তিনি না প্রধান উপদেষ্টার সরকারের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন, কিন্তু তার মূল পরিচয় তো সাংবাদিক এবং ক্যারিয়ারের একটা বড় সময়টা তিনি আন্তর্জাতিক গণমাধ্যমেই কাজ করেছেন। এএফপির মতো প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। সেখানে তার তো এটা খুব ভালোভাবে জানা উচিত যে আন্তর্জাতিক গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করে, আন্তর্জাতিক গণমাধ্যম কোনো দেশের কোনো মন্তব্য কিংবা কোনো দেশের সরকারের কোনো মন্তব্যকে আদৌ পরোয়া করে কিনা। শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশ সরকারকে কিভাবে উদ্বিগ্ন করছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব। শফিকুল আলম যে মন্তব্য করলেন, যে মন্তব্য নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করেছে, সেই রিপোর্টটাকে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব আদতে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটা কি প্রভাব ফেলতে পারে সমসাময়িক পরিস্থিতিতে। দর্শক, বলছিলাম রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়া এবং রয়টার্সকে উদ্ধৃত করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে অলরেডি সাক্ষাৎকারটা প্রকাশ হতে শুরু করেছে। বিবিসি বাংলা এটা নিয়ে ব্যাপক নিউজ করেছে, একাধিক নিউজ করেছে বিবিসি বাংলা, এবং বাংলাদেশের অনেক গণমাধ্যমও রয়টার্সকে উদ্ধৃত করে এই খবরটা দিচ্ছে। এই খবরটা যখন দিচ্ছে তখন সরকারের মধ্যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ শেখ হাসিনা কোনোভাবে যদি প্রাসঙ্গিকতা পেয়ে যান, শেখ হাসিনা যদি স্বাভাবিক জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠেন, তাহলে সেটা সরকারের জন্য খুবই একটা বিব্রতকর ব্যাপার, বিপজ্জনক একটা সিগন্যাল যেভাবে মনে করা হয় সেরকমই ব্যাপার, এবং তার কথাতে সেরকমটাই মনে হয়েছে। তার মন্তব্য নিয়ে বিবিসি বাংলা যে রিপোর্টটা করেছে, সেই রিপোর্টের ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ যারা করেছেন তারা যেন কনটেক্সট ভুলে না যান। অর্থাৎ এক ধরনের রয়টার্সকেও এক ধরনের চোখ রাঙানির ব্যাপার কিংবা এক ধরনের শাসানোর ব্যাপার আমরা দেখছি, যেটা একজন বরেণ্য সাংবাদিক হিসেবে কতটা উচিত কতটা অনুচিত সেই লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। কারণ তিনি নিজে এএফপিতে দীর্ঘ সময় কাজ করেছেন, তিনি জানেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কোনো দেশের সরকারের চোখ রাঙানি কিংবা সরকারের সিদ্ধান্ত কিংবা অন্য কোনো কিছুই আসলে তারা আমলে নেয় না। তারা তাদের মতো করে কাজ করে, তারা মনে করে যে এটা করা উচিত, সেটা করে। আর তার চাইতেও বড় কথা হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, আওয়ামী লীগের কার্যক্রমের উপরে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কার্যক্রম আওয়ামী লীগের সভানেত্রী, তার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগের বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেগুলো নিয়েও তো আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক খবর হচ্ছে, বারবার খবর হচ্ছে। রয়টার্স হয়তো মনে করেছে যে এই মুহূর্তে শেখ হাসিনা কী ভাবছেন এরকম বিষয় নিয়ে সেই ব্যাপারটা প্রকাশ করা উচিত, এবং তারা মনে করেছে যে এটা একটা হট
কেক, এটা একটা হট সাবজেক্ট। যেমন বাংলাদেশের সাংবাদিক, প্রবাসী সাংবাদিক খালিদ মহিউদ্দিন তিনি বলেছেন যে এটা এতই মানে উপরের ব্যাপার, এতই গুরুত্বপূর্ণ, এতই উপরের ব্যাপার যে তিনি যদি সাক্ষাৎকার আমাকে দিতে চান তাহলে আমি অবশ্যই নেব। সেই ক্ষেত্রে আমি আইনের তোয়াক্কা করব না, আজীবন আইনের বিরুদ্ধে কোনো কাজ করিনি, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা যেহেতু উচ্চ মার্গীয় ব্যাপার সেহেতু এই ক্ষেত্রে আমি আইনের তোয়াক্কা করব না, আমার যদি জেলও হয়ে যায় তাও আমি তার সাক্ষাৎকার নেব। সেই কথা বলে ব্যাপারটা তিনি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন যে সাংবাদিকের দৃষ্টিকোণটা কেমন হওয়া উচিত। যদিও বাংলাদেশের মানুষ আমরা ইদানিং কেন যেন সাংবাদিকতাকে এক ধরনের অ্যাক্টিভিজম হিসেবেই ভেবে নিই। যেমন এই লেখালেখিও হচ্ছে যে সাংবাদিকতা মানে ব্যাপারটা এরকম যে আপনাকে একটা পক্ষের হয়ে কাজ করতে হবে, একটা পক্ষের হয়ে কথা বলতে হবে, হয় আপনি আওয়ামী লীগ, না হলে বিএনপি, না হলে আপনি প্রফেসর ইউনূস, না হলে আপনি এনসিপি, যে কোনো একটা পক্ষের হয়ে কাজ করতে হবে। মানে সাংবাদিকতা মানে হচ্ছে নিরপেক্ষ জায়গা নয়। যেহেতু সরকার সহ বিভিন্ন পক্ষ শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনার বিপক্ষে, তাই সবাইকে শেখ হাসিনার মানে সব গণমাধ্যমকে, সব সাংবাদিককে শেখ হাসিনার বিপক্ষেই মানে তাদের কণ্ঠস্বর উচ্চকিত করতে হবে, এরকম ধারণা মানে আমাদের দেশের মানুষের মধ্যে, আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে আরও একটা ধারণাও রয়েছে যে সাংবাদিকরা যে বিট করেন, অর্থাৎ কেউ আওয়ামী লীগ বিট করেন সে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়ে যায়, কেউ বিএনপির বিট করেন বিএনপির অ্যাক্টিভিস্ট হয়ে যায়। এই যে বাংলাদেশের সাংবাদিকতার মান কমে যাওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে সাংবাদিকদের পক্ষে অবস্থান নেয়ার এই ঘটনাগুলো। কিন্তু রয়টার্সের মতো সংবাদ মাধ্যম তো কারো পক্ষে বিপক্ষে অবস্থান নেবে না। তারা তাদের সংবাদের গুরুত্ব অনুযায়ী কোনটা সংবাদ হতে পারে, কোনটা কোন প্রেক্ষাপটে সংবাদ হতে পারে সেটা তারা প্রকাশ করবে। যদি তাই না হতো তাহলে আমরা মানে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত বিন লাদেন সম্পর্কে সারা বিশ্বের সমস্ত গণমাধ্যমে এত খবর তিনি বেঁচে থাকা অবস্থাতেই পেতাম না। এটাই তো বাস্তবতা। সংবাদ মাধ্যম যেটাকে সংবাদ মনে করবে সেটা করবে। কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে ইন্টারভিউ যারা করছেন তারা যেন কনটেক্সট ভুলে না যান, অর্থাৎ তিনি রয়টার্সকে একটু সাবধানী করে দিচ্ছেন যে তারা যেন শেখ হাসিনা যে কর্মকাণ্ড করেছেন সেগুলো যেন ভুলে না যান, সেগুলো ভুলে গিয়ে মানে স্বাভাবিকরণ যেন করে না ফেলেন। তিনি তার মতো করে বলেছেন, কিন্তু তিনি কি বললেন একটু চলুন বুঝে দেখি। বিবিসি কি বলছে? বিবিসি বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার অর্থাৎ শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘন এত ভয়ানকভাবে আর কেউ করেনি। তিনি একবিংশ শতাব্দীর সব থেকে ভয়ানক মানে চরিত্র, ভয়ানক খুনি হিসেবে শেখ হাসিনাকে দেখতে চান। তার মত, এটা তার মতকে অবশ্যই ওয়েলকাম করা উচিত, কারণ প্রত্যেকের মতকেই আপনাকে সম্মান জানাতে হবে, এটাই নিরপেক্ষতা। তিনি বলছেন যে যারা ইন্টারভিউ করেছেন, মানে শেখ হাসিনার ইন্টারভিউ করেছেন, এই কনটেক্সট যেন কেউ ভুলে না যান। যেই দাবি উনি করেন তা যেন আনকন্টেস্ট বা বিনা প্রশ্নে ছেড়ে দেয়া না হয়। রয়টার্সের শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে ঢাকায় এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এটা বলেন। অর্থাৎ তিনি যেটা মূলত আমি যেটা বুঝেছি তার ভাষাটা সেটা হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে তাকে একটা প্রশ্ন করা হয়েছে, সাক্ষাৎকারটা যেহেতু ইমেলের মাধ্যমে করা হয়েছে, তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, সেই প্রশ্নের পাল্টা একটা প্রশ্ন করা উচিত ছিল যে আপনি এটাকে বলছেন এটা, কিন্তু আসলে তো এরকমটা ঘটেছে। আনকন্টেস্ট তাকে ছেড়ে দেয়া যেন না হয়, অর্থাৎ পাল্টা প্রশ্ন করা হয়নি। এই ক্ষেত্রেই বোধহয় তিনি আপত্তিটা করছেন যে তাকে প্রশ্নবাণে বিদ্ধ করা উচিত ছিল। সেটা তার দৃষ্টিভঙ্গি, তিনি বলতেই পারেন। যদি লাইভ সাক্ষাৎকার হতো, ফেস টু ফেস সাক্ষাৎকার হতো, তাহলে হয়তো উত্তরের পাল্টা প্রশ্ন আবার তৈরি হতো, সেই ক্ষেত্রে পাল্টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকতো। এটা একটা গুড জার্নালিজম, সেটা সাংবাদিক হিসেবে তিনি বলতেই পারেন। তারপরে তিনি কি বললেন? তিনি বললেন যে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা নিয়ে কথা বলবে, তিনি এটা নিয়ে কথা বলবেন না। কথা বলার পরেও আবার বলছেন যে তিনি এটা নিয়ে কথা বলবেন না, এটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবে। ভালো কথা। তিনি বলছেন যে এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘনে এত ভয়ানকভাবে আর কেউ করেননি। এটা ইউএনের রিপোর্টে স্পষ্টভাবে এসেছে, পরে আল জাজিরার প্রোগ্রামে এসেছে, বিবিসিতেও আসছে, স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন। মিস্টার আলম যুক্তরাজ্যের একটি ল ফার্মের আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের সাথে জড়িতদের হত্যা ও কারাদণ্ডের মতো মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলা, অর্থাৎ যে মামলা গতকালকেই আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগ করেছে ডাউটি স্ট্রিটের মাধ্যমে, যুক্তরাজ্য ভিত্তিক আইন সংস্থা, সেই ব্যাপারে তিনি বলেছেন সেখানে তিনি যে ভয়ানক রকম মানবাধিকার লঙ্ঘন করেছেন তার কোনো উল্লেখ দেখিনি। এটা খুবই দুঃখজনক। অর্থাৎ তিনি যে মামলা করেছেন সেই মামলায় শেখ হাসিনা কী কী কর্মকাণ্ড করেছেন সেগুলোও উল্লেখ থাকা উচিত ছিল। এটা একটু বেশি চাওয়া। শেখ হাসিনা মামলা করছেন, সেটা তো তার পক্ষে যেভাবে যায় মামলার ব্যাপারগুলো, সেটা তো তার মতো করেই তিনি সাজাবেন। এটা তো তার এখানে তাকে মানে কি বলে যে পরামর্শ দিয়ে লাভ নেই যে সেইটার মধ্যে তিনি যা যা করেছেন সেগুলো উল্লেখ করতে হবে। এগুলো গ্রহণযোগ্য কথা নয়। তিনি হয়তো আবেগের বশবর্তী হয়ে এটা বলেছেন। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে সরকার যখন মামলা করেছে তখন কি সরকার এগুলো উল্লেখ করেছে যে শেখ হাসিনার মানে এই যে আন্দোলন, যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে শেখ হাসিনার কিছু কর্মী মারা গেছে, সেগুলোরও বিচার করতে হবে, কিংবা পুলিশেরও কিছু সদস্য মারা গেছে, সেগুলোরও বিচার করতে হবে, সেগুলোকে উল্লেখ করা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেখানে উল্লেখ করা হয়নি। এটাই বাস্তবতা যে কেউ যখন মামলা করে তখন সেই মামলাটা তার পক্ষে কিভাবে আসবে সেইভাবেই তিনি সাজান এবং প্রতিপক্ষকে দোষারোপ করেই মামলাটা সাজান। এটা চিরন্তন নিয়ম। এখানে যুক্তি দেওয়াটা অযথা একটা বালখিল্য করা বলেই মনে হয়। তিনি বলছেন যে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্লেম করেছে 400 জন মারা গেছে, এটা আনকন্টেস্টেড দেওয়া হচ্ছে বলেছেন। অর্থাৎ 400 জন মারা গেছে, আওয়ামী লীগ যে আন্তর্জাতিক আদালতে যে মামলা করেছে সেখানে আওয়ামী লীগের 400 জন মারা গেছে এই অভিযোগ করেছে, সেটাও আনকন্টেস্টেড ছেড়ে দেওয়া হয়েছে। তো সেখানে কন্টেস্ট কে করবে? তারা তো মামলা করেছে, আদালত দেখবে, তদন্ত করে আদালত দেখবে যে এটা সত্য কিনা, সত্য কি মিথ্যা আদালত বিবেচনা করবে। এখানে বিবিসি বলছে যে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের ল ফার্ম ডাউটি স্ট্রিট এই বিষয়কে একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে করেছে বলে ডাউটি স্ট্রিট চেম্বার থেকে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে গতকালকে। শফিকুল আলম বলেন, আমাদের টাকা চুরি করে পুরো ইউকের সবচেয়ে দামি ল ফার্ম হায়ার করে এ ধরনের কাজ তারা করছে, অভিযোগ করছে, আমাদের চুরি করা টাকাই করছে, আর এটাকে কেউ কেউ প্রমোট করছে। অর্থাৎ এটাকে কেউ কেউ প্রমোট করছে, এটাও তিনি বলছেন। কেউ কেউ যদি প্রমোট করে থাকে তাহলে সেটা ভালো হচ্ছে না, অবশ্যই ভালো হচ্ছে না, প্রমোট করা উচিত নয়। কারোরই কোনো খারাপ কাজ প্রমোট করা উচিত নয়। যদি সেই ডাউটি স্ট্রিটের এই মামলাটা যদি খারাপ কাজ হয় তাহলে প্রমোট করা উচিত নয়। সরকারেরও যে খারাপ কাজগুলো কিংবা সমালোচনার কাজগুলো আমরা দেখছি সেগুলোকেও প্রমোট করা উচিত নয়, এবং সরকারও যে কাজগুলো করছে সেই কাজগুলোর মধ্যে যদি মানে আনএথিক্যাল কিংবা খারাপ কিংবা সমালোচনাযোগ্য কোনো কাজ করে থাকে সেই ক্ষেত্রে প্রেস সেক্রেটারির নিজে থেকেই কিছু কিছু বিষয় তিনি বলবেন কিংবা বলা উচিত বলে মনে হয়, যেন নিরপেক্ষতা থাকে। তাদের ভুলগুলোও তারা উল্লেখ করবে, সেগুলোও যেন আনকন্টেস্টেড পার পেয়ে না যায়। এই ব্যাপারগুলো সবার ক্ষেত্রেই আমার মনে হয় যে প্রযোজ্য হওয়া উচিত। যাই হোক, এই যে মামলা, এই মামলা ব্যাপারে তিনি তার মতামত পোষণ করলেন। সেটা মতামত পোষণ করতে গিয়ে যেভাবে বিবিসি শিরোনাম করেছে, সেই শিরোনাম মানে ইন্টারভিউ যারা করেছেন তারা যেন কন্টেক্সট ভুলে না যান, এটা বলে রয়টার্সকে এক ধরনের হুমকি দেয়া হলো কিনা কিংবা রয়টার্সকে এক ধরনের সাংবাদিকতা শেখানো হলো কিনা সেই প্রশ্ন আসতে পারে। যদিও তার ভেতরের কথাতে গিয়ে বোঝা গেল যে তিনি মূলত এটা বলতে চেয়েছেন যে তার উত্তরের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন এখানে ছিল না। এটা এক ধরনের তিনি মানে কি বলবো যে বেনিফিট অফ ডাউট পেয়েছেন।
বেনিফিট অব ডাউট তার পাওয়া উচিত হয়নি, এটাই মূলত তিনি বোঝাতে চেয়েছেন। আমি যতটুকু সাংবাদিকতা বুঝি কিংবা তার কথাই যতটুকু বুঝেছি আমার কাছে তাই মনে হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়েছে, আপনার ভাবনা কি, তার বক্তব্য নিয়ে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট